এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এই মুহূর্তের 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ রাজ্যের বাছাই করে এক্সক্লুসিভ সংবাদ আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেব আমরা। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই। তো চলুন এবার বিস্তারিত সংবাদগুলো আপনাদের কাছে আমরা সরাসরি পৌঁছে দিচ্ছি। রাশিয়া সফরের পর অস্ট্রিয়ার মাটিতে পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 41 বছর পর অস্ট্রিয়ার মাটিতে পা রাখলেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে ভিয়েনা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন অস্ট্রিয়ান শিল্পীরা। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্দে মাতরম গান উপস্থাপনা করে স্বাগত জানিয়েছেন অস্ট্রিয়ায়। মুগ্ধ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, অস্ট্রিয়া তার প্রাণবন্ত সঙ্গীত সংস্কৃতির জন্য পরিচিত। বন্দে মাতরমের আশ্চর্যজনক পরিবেশনে আমি তার আভাস পেয়েছি। প্রসঙ্গত 1938 সালে শেষবার ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন। তারপর 40 বছরেরও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশের মাটিতে পা রাখেননি। 4 দশক পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রিয়া সফরে গেলেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে কূটনৈতিক সমস্যা মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে মোদী এবং নেহামারের মধ্যে। দুর্গাপুরে সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। সেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবার বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মাফিক রাজ্যের নানা প্রান্তে বেদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারে হাত লাগিয়েছে রাজ্য প্রশাসন। এবার সরকারি জমির ওপর অবৈধভাবে গড়ে তোলা শাসক দল তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। মঙ্গলবার পশ্চিম বর্ধমানে দুর্গাপুর পুরসভার 22 নম্বর ওয়ার্ডে সিটি সেন্টারের পাশে তৃণমূলের একটি ব্লক কার্যালয় তৈরি হয়েছিল। সরকারি জমির ওপর অবৈধভাবে ওই দলীয় কার্যালয় গড়ে ওঠার অভিযোগ দিন কয়েক আগে নোটিশ দিয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। তখন তৃণমূলের কর্মী সমর্থকরা অফিস থেকে জিনিসপত্র বার করে নেন। তারপর সরকারি জমি উদ্ধারের জন্য মঙ্গলবার তৃণমূলের কার্যালয়ে বুলডোজার চালালো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ দেওয়ার পর রাজ্যের নানা জায়গায় এখনও উচ্ছেদ অভিযান চলছে। মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, কোথাও কোথাও টাকা দিয়ে সরকারি জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে দ্রুত প্রশাসনকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জি। সরকারি জমি বিক্রি এবং বেদখল রুখতে আরও কঠোর পদক্ষেপ নবান্নের। এবার এক লপ্তে রাজ্যের 180 জন বিএলআরও অফিসারকে বদলি করা হলো। বদলি হয়েছেন বেশ কয়েকজন রেভিনিউ অফিসারও। 12 জুলাই বদলি হওয়া বিএলআরওদের কাজ থেকে অব্যাহতি দিতে হবে। তারপর তারা নতুন বিভাগের কাজে যোগ দেবেন। ইতিমধ্যে জেলায় জেলায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার কড়া পদক্ষেপ নিল নবান্ন। একসঙ্গে 180 জনের বেশি বিএলআরওকে বদলি করা হলো। রাজস্ব আধিকারিকরাও বদলির মুখে পড়েছেন। 12 তারিখের মধ্যে তাদের রিলিজ লেটার দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে। আসলে ভূমি দপ্তরের বেআইনি কাজ নিয়ে অভিযোগ পাওয়ার পর বুড়ি অভিযোগ পাওয়ার পর মুখ্যমন্ত্রী আগেই উষ্মা প্রকাশ করেছিলেন, ভূমি দপ্তর একটা ঘুঘুর বাসা ভাঙতে হবে। এবার সেই ঘুঘুর বাসা ভাঙার লক্ষ্যেই এই এক লপ্তে 180 জন বিএলআরও অফিসারকে বদলি বলে মনে করা হচ্ছে। 180 কোটি টাকা ঘুষ নিয়েছিল আম আদমি পার্টি। সরাসরি যুক্ত ছিল অরবিন্দ কেজরিওয়াল। ঘুষ হিসেবে 100 কোটি টাকা হাত বদলের অভিযোগ। কিন্তু সেই টাকা গেল কোথায়? দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আদালতে পেশ করা চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই কেন্দ্রীয় এজেন্সির বক্তব্য, ঘুষ গ্রহণের প্রক্রিয়া সরাসরি জড়িত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওই 100 কোটি টাকার মধ্যে 45 কোটি টাকা পেয়েছিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। হাওলার মাধ্যমে সেই টাকা যায় গোয়ায়। সেখানে আম আদমি পার্টি নির্বাচনী প্রচারে সেই টাকা ব্যবহার করা হয়েছিল বলে জানাচ্ছে ইডি। পাল্টা কেজরিওয়ালের দাবি, তিনি মোদী সরকারের প্রতিহিংসার শিকার। সেখানেই না থেমে তিনি আরও জানান, আবগারি দুর্নীতি মামলায় ইডি যেভাবে তার জামিনের বিরোধিতা করছে তা বিচার ব্যবস্থার চূড়ান্ত অবমাননার শামিল। তার কথায়, শুধুমাত্র পূর্ব পরিকল্পিত ধারণা, মস্তিষ্ক প্রসূত কল্পনার উপর ভিত্তি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করছে। ইডি জানাচ্ছে, দিল্লির নয়া আবগারি নীতির মাধ্যমে বেসরকারি সংস্থাগুলিকে সুবিধে পাইয়ে দেওয়ার বদলে 100 কোটি টাকা ঘুষ নিয়েছিল আম আদমি পার্টি। হাওলার মাধ্যমে ঘুষের 45 কোটি টাকা গোয়ায় পৌঁছানোর পর সেই অর্থের দেখভালের দায়িত্ব দেওয়া হয় চানপ্রীত সিং নামে চ্যারিয়ট প্রোডাকশনের এক কর্মীকে। গোয়ায় আম আদমি পার্টির প্রচারের কাজে ওই টাকা ব্যবহার করা হয়েছিল জানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
2020 ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় টিমকে 125 কোটি টাকা পুরস্কার স্বরূপ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবার 3 সহকারীর পুরস্কার কেন কম দেওয়া হলো না খুশ ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, ফিরিয়ে দিলেন তার পুরস্কারের 2.5 কোটি টাকা। প্রোটিয়াদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিশ্ব জয়ের জন্য রোহিত শর্মাদের মোটা অঙ্কের টাকা দিয়েছে পুরস্কার। ভারতীয় ক্রিকেট বোর্ড 125 কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয় ক্রিকেটারদের। 15 জন ক্রিকেটারের সঙ্গে দলের কোচ রাহুল দ্রাবিড়ও পুরস্কার মূল্য পেয়েছিলেন। 5 কোটি টাকা দেওয়া হয় রাহুল দ্রাবিড়কেও, কিন্তু তার 3 সহকারী কোচের জন্য বরাদ্দ হয়েছে মাথাপিছু 2.5 কোটি টাকা, যা একেবারেই না পছন্দ রাহুল দ্রাবিড়ের। তাই পুরস্কারের অর্ধেক টাকা 2.5 কোটি টাকা বিসিসিআইকে ফিরিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের বক্তব্য, এই জয়ের নেপথ্যে বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং ফিল্ডিং কোচ টি দিলীপেরও সমান অবদান রয়েছে, তাদেরও সমান টাকা প্রাপ্য। তাই তিনি তার পুরস্কারের 2.5 কোটি টাকা ফিরিয়ে দিলেন ভারতীয় বোর্ডকে। বিয়ে তো নয়, যেন চলছে দেশে সার্কাস। অনন্ত রাধিকার বিয়ের আমন্ত্রণ ফিরিয়ে জানালেন আলিয়া। মুম্বই জুড়ে শোরগোল হবেই বা না কেন, ভারতের অন্যতম ধনকুবের মুকেশ নীতা আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা। ঝাঁকে ঝাঁকে আসছেন তারকারা। 83 কোটি টাকা নিয়ে মুকেশ পুত্রের সঙ্গীতে মাত্র 8 ঘন্টা গান গেয়েছেন জাস্টিন বিবার, কিন্তু আমন্ত্রণ পেয়েও অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে গেলেন না তিনি। এভাবে নিজের আত্মসম্মান খোয়াতে পারবেন না বলে সাফ জানালেন পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া। তিনি জানিয়েছেন, আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি না বলে দিয়েছি, কারণ এখনো পর্যন্ত এইটুকু আত্মসম্মান তো আছে আমার। একটা বিয়ের জন্য এভাবে নিজেকে বিক্রি করতে পারবো না। এখানেই শেষ নয়, চাচাছোলা ভাষায় অনন্ত রাধিকার বিয়েকে কটাক্ষ করেন আলিয়া, বলেন এত টাকা কোথায় খরচ করব, তাই জাস্টিনকেই ডেকে নিল। আম্বানির বিয়ে তো আসলে বিয়ে নয়, ওখানে এখন সার্কাস চলছে। কন্যা সন্তান চাই না আমি, যমজ সত্যজাতকে খুন করে পুঁতে দিল বাবা। ছেলে সন্তানের আকাঙ্ক্ষা ছিল, যমজ কন্যা সন্তান জন্মানোর পর চরম পদক্ষেপ নিল বাবা। 2 কন্যা সন্তানকে খুন করে মাটিতে পুঁতে দিল সেই পিতা। ঘটনার 1 মাস পর তাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার দিল্লি পুলিশ জানিয়েছে, হরিয়ানার রোহতাকে 30 মে যমজ কন্যা সন্তানের জন্ম দেন পূজা সোলাঙ্কি। 3 জুন 3 দিনের যমজ সন্তানদের খুন করে কবর দেয় অভিযুক্ত নীরজ সোলাঙ্কি। এরপরে সুলতানপুরি থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পূজার দাদা। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ। এর 2 দিন পর কবরস্থানে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। 6 জন পরিবারের হাতে মৃতদেহ দুটো তুলে দেওয়া হয়। হরিয়ানা দিল্লিতে তল্লাশি চালানোর পর অবশেষে রোহতাক থেকেই গ্রেপ্তার করা হয়েছে সেই খুনি পিতাকে। জেরায় যমজ সন্তান সত্যজাতকে খুনের অপরাধ স্বীকার করেছে ওই পিতা। অপরদিকে পাঞ্জাবের ভারত পাক সীমান্তে উদ্ধার হলো একসাথে 126টি ড্রোন। এর সঙ্গে উদ্ধার হলো 150 কেজি মাদক। বিগত 6 মাসের মধ্যে এটি একটি রেকর্ড। এগুলি সবই পাকিস্তান থেকে এসেছে বলে জানা যাচ্ছে। 2007 সালে 107টি ড্রোন উদ্ধার করেছিল বিএসএফ। সেই রেকর্ড এবার ছাপিয়ে গেল। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে এই ড্রোনগুলি এদিন উদ্ধার করেছে। বিগত কয়েকদিন ধরে পাক ড্রোন ভারতের বিভিন্ন সীমান্ত পেরিয়ে আসার খবর মিলছিল। কাশ্মীরে সোমবার রাতে পাক ড্রোন গুলি করে ভারতীয় সেনা, তবে ড্রোনটি পালিয়ে যায় পাকিস্তানে। মূলত সীমানা পার করে এই ড্রোনগুলো ভারতে অস্ত্র মাদক পাচার করছে। পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে এই কাজ করছিল পাক সেনা, এমনটাই জানা যাচ্ছে। ওই এলাকায় আরও ড্রোন আছে কিনা খতিয়ে দেখছে সেনাবাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূলের দালাল, বাধা পেয়ে ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। রানাঘাটের বুথে বুথে উত্তেজনা। বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস। বুধবার ওই কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন ছিল। সন্ধে 6টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। তার মাঝে বিক্ষিপ্তভাবে বিভিন্ন বুথ থেকে অশান্তির খবর এসেছে। একটি বুথে ঢুকতে গিয়ে বাধা পান বিজেপি প্রার্থী। তারপরেই জওয়ানদের সঙ্গে বচসা শুরু হয় তার। তিনি অভিযোগ করেন, তৃণমূলের দালালি করছে কেন্দ্রীয় বাহিনী। খোদ বিজেপি প্রার্থীর মুখে কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা শুনে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষভাবে কাজ করেছে, যা মেনে নিতে পারছে না বিজেপি প্রার্থী। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান ওই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তিনি বিজেপি প্রার্থীর কাছে পরিচয়পত্র দেখতে চেয়েছিলেন। তাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। বুথ থেকে বেরিয়ে মনোজ বলেন, প্রার্থী হিসেবে আমি সকাল থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাকে বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত বুধবার রাজ্যের 4টি কেন্দ্রে উপনির্বাচন ছিল। রানাঘাট ছাড়াও ভোট হয়েছে বুধবার কলকাতার মানিকতলা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর 24 পরগনার বাগদায়। বিকেল 5টা পর্যন্ত রানাঘাট দক্ষিণে 65% ভোট পড়েছিল। তীব্র অর্থের অভাবে রাশিয়ায় পা দিচ্ছেন ভারতের তরতাজা তরুণরা। রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেনের বিপক্ষে নামছেন যুদ্ধের ময়দানে। সেনায় ভারতীয়দের কখনোই চাইনি আমরা। মোদির সফরের পরেই এবার মুখ খুললেন রুশ রাষ্ট্রদূত। রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের অবিলম্বে অব্যাহতি দেওয়া নিয়ে সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে। জানা গিয়েছিল, নরেন্দ্র মোদীর দাবি মেনে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এবার পুতিনের সুরে সুর মিলিয়ে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বাবুসকিন বললেন, সেনায় ভারতীয়দের কখনোই চাইনি আমরা। আর্থিক কারণে যোগ দিয়েছিল ভারতীয়রা। উল্লেখ্য, কাজের খোঁজে রাশিয়ায় গিয়ে সেদেশের সেনায় যোগ দিতে ভারতীয়রা বাধ্য হয়েছেন বলে খবরে শোনা গিয়েছিল। এমনকি যুদ্ধ করতে গিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন ভারতীয় তরুণের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, আমার বিশ্বাস দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। উল্লেখ্য, সোমবার রাতে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে একান্ত নৈশ ভোজে যান নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ওই নৈশ ভোজ চলাকালীন রুশ সেনায় ভারতীয়দের অন্তর্ভুক্তি প্রসঙ্গ উত্থাপন করেন নরেন্দ্র মোদী। তারপরেই পুতিন সিদ্ধান্ত নিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীতে যতজন ভারতীয় কর্মরত রয়েছেন তাদের সকলকে অব্যাহতি দেওয়া হবে। উল্লেখ্য, মাস 3 আগে আচমকাই প্রকাশ্যে আসে যে ভারতীয়রা রাশিয়া কাজের খোঁজে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন, যুদ্ধের ময়দানে নামছেন, অনেকেই প্রাণও হারাচ্ছেন। সাংসদ আসাউদ্দিন ওয়েসি এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন। তিনি বলেন, তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্য থেকে নির্মাণ শ্রমিকের চাকরির টোপ দিয়ে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়, কিন্তু সেদেশে পৌঁছতেই সরাসরি যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। নামমাত্র প্রশিক্ষণের পরেই তাদের নামিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে। এভাবেই অর্থের অভাবে ভারতীয় তরুণরা রাশিয়ায় গিয়ে যুদ্ধের ময়দানে নামছে এবং নিজের প্রাণও বলি দিচ্ছে। অপরদিকে ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট হলো ঘোষণা। আগামী 8ই অগস্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরায়। 12ই অগস্ট গণনার দিন ধার্য করা হয়েছে। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী এদিন জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে, মনোনয়নপত্র জমার শেষ দিন 18 জুলাই নির্ধারিত হয়েছে। মনোনয়নপত্র স্ক্রুটিনি 19 জুলাই এবং মনোনয়নপত্র প্রত্যাহার 22 জুলাই স্থির করা হয়েছে। কেমন থাকবে আজকে পশ্চিমবাংলার আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? লেটেস্ট ওয়েদার রিপোর্টটি সরাসরি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এই 4টি জেলায় কমলা সতর্কবার্তা জারি রয়েছে। 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী, এছাড়াও কিছু কিছু স্থানে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য আজকে রয়েছে লাল সতর্কবার্তা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হলুদ সতর্কবার্তা জারি। এই 3টি জেলায় ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত আজকে চলবে। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। 2-1টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা। এই মুহূর্তে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য দেয়নি আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সংবাদগুলো আমাদের নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোন জেলা থেকে আমাদের সংবাদ দেখছেন লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ।